আজকের এপিসোডটা আমরা একটু অন্যরকমভাবে আলোচনা করব। দেখুন, আমরা টাইটেলেই উল্লেখ করেছি নতুন এসএলএসটি কেমন হওয়া বাঞ্ছনীয়। সংক্ষিপ্ত আলোচনা করব আজকের এপিসোডে। আশা করছি আপনারা আমার সঙ্গে একমত হবেন, কেননা আপনারাও হয়তো এই রকমই এক্সাম প্রসেসটা আপনারা চাইছেন। আজকের এপিসোডে একটু ধৈর্য সহকারে দেখুন, বেশি সময় নেব না, খুব অল্প সময়ের মধ্যে আজকে আপনাদের সামনে এই বিষয়টা উপস্থাপন করার চেষ্টা করব। এবং লক্ষ্য করুন, আজকে আমরা নট কল ফর ভেরিফিকেশন মানে আনকোয়ালিফাইড নয়, সেটা নিয়ে একটু আলোচনা করব। এবং সেই সঙ্গে ফল প্রকাশের পূর্বেই পরীক্ষার্থী জানতে পারবে যে সে কত পেয়েছে। আজকে যে এক্সাম প্রসেসটা নিয়ে আমরা আলোচনা করব, সেই প্রসেসের যদি যথাযথভাবে এসএসসির পরীক্ষা হয়, কেননা বিগত দিনে তো এই প্রসেসে পরীক্ষা হয়নি, অন্যান্য পরীক্ষাগুলো কিন্তু হচ্ছে এই প্রসেসের মাধ্যমে। তাহলে সেই প্রসেসে যদি এসএসসির পরীক্ষাটা হয়, এসএলএসটির পরীক্ষা যদি হয়, তাহলে কিন্তু পরীক্ষার ফল প্রকাশের আগেই ক্যান্ডিডেটরা জানতে পেরে যাবে সে কত পেয়েছে। সেখানে কিন্তু নট কল ফর ভেরিফিকেশান বলে একটা ধোঁয়াশা সৃষ্টি করার আর কোনো দরকার হবে না। ডিটেলস আলোচনায় চলে যাই। দেখুন, আমরা এখানে তীরচিহ্ন দিয়ে ডিটেলস একটু দেখানোর চেষ্টা করেছি, যার প্রথমেই রয়েছে ওএমআর কার্বন কপি, অর্থাৎ পরীক্ষা দেওয়ার পর মুহূর্তেই যদি যে ওএমআরে আমরা অ্যান্সারগুলো দিচ্ছি তার যদি একটা কার্বন কপি আমাদেরকে দিয়ে দেওয়া হয় এবং সেটা যদি আমরা বাড়িতে নিয়ে এসে সংগ্রহ করে রাখতে পারি, তাহলে সেই প্রশ্ন এবং সেই সঙ্গে ওএমআর দেখে আমরা যেমন একটা বুঝতে পারবো যে আমরা কোনটা সঠিক উত্তর দিয়ে এসেছি আর কোনটা সঠিক উত্তর দিতে পারিনি, সেটা আমাদের কাছে যেমন পরিষ্কার হয়ে যাবে। সেই সঙ্গে আমরা যে বাড়িতে ফেরার পর যে একটা ডাউট ফিল করি যে আমি সঠিক উত্তর দিতে পেরেছি তো, আমি সেই জায়গায় দাগ দিতে পেরেছি তো, তাহলে সেই সমস্যাটাও কেটে যাবে। দ্বিতীয় কথা এটা বলবো, ওএমআরে একটা সমস্যা দেখা যায়, সেটা হলো আমি খাতাতে এক জায়গায় দাগ দিলাম আর ওএমআরে দেখবেন সেই দাগটা সাইড হয়ে যায়। তখন মনে হয় যে আমি কি ওই গোলটার মধ্যে পুরোটা বোঝাতে পেরেছি নাকি সাইড দিয়ে হয়ে গেছে। এই জায়গাটা কিন্তু কমিশনকে অনুরোধ করব সেটা একটু ভালো করে দেখে নেওয়ার জন্য, কেননা ওএমআরে যে দাগ দেওয়া হয় কার্বন পেপারে যেটা ওঠে সেটা কিন্তু সাইড হয়ে যায়। জানি না কি টেকনিক্যালি প্রবলেম থাকে না কি, কিংবা ওইটাই হয়তো ঠিকঠাক, সে ব্যাপারেও আপনারা যদি কিছু অবগত থাকেন এই ব্যাপারটা বা এই প্রবলেমটা কেন হয় বা আদৌ কি এটা প্রবলেম নাকি এটাই সঠিক, সেটার ব্যাপারে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের কমেন্টের জন্য অপেক্ষায় থাকবো। দ্বিতীয় কথা এটাই বলবো, যদি এই ওএমআর কপিগুলো বাড়িতে দেওয়া হয় নিয়ে যেতে, তাহলে একটা যেমন সুবিধা হয় এই ওএমআরগুলো থেকে পরবর্তীকালে, সেই সঙ্গে যেমন দেখুন ডব্লিউবিপিএসসির ফুড এসআইয়ের যে পরীক্ষা হলো সেখানে ওএমআর তো দিলই না, সেই সঙ্গে প্রশ্নপত্রটাও ওরা জমা নিয়ে নিল। ব্যাপারটা কীরকম হলো? আর তারপরেই দেখুন পরীক্ষার হল থেকে বেরিয়ে এসেই শুনতে পেলাম কেউ মোবাইল নিয়ে ঢুকেছে, কেউ বা দেখে দেখে উত্তর করেছে। খোদ কলেজেই কিন্তু সেরকম ব্যাপারগুলো হয়েছে এবং প্রিন্সিপালও সে ব্যাপারে মানে প্রতিবাদ করা তো দূরের কথা, প্রতিরোধ করা তো দূরের কথা, একেবারে প্রিন্সিপালও ওই ব্যাপারে অনেকটা যুক্ত রয়েছেন। হ্যাঁ, সেই রকম সমস্যা যদি হয় তাহলে কিছু বলার নেই। কিন্তু যদি এসএসসির ক্ষেত্রে যে মেনলি যে প্রবলেমটা এসএসসির ক্ষেত্রে হচ্ছে সেটা কি বলুন তো, এই এক্সাম প্রসেসটা নিয়ে। সেটা দেখুন ওএমআর পাওয়া যাচ্ছে না, কারো আবার ওএমআর ম্যানিপুলেশন করা হচ্ছে, কখনো বা ওএমআরে সাদা পাতা জমা দিয়ে চলে আসা হয়েছে, কখনো বা ওএমআরকে বিকৃত করা হয়েছে, কেউ বা 2-3টে প্রশ্নের উত্তর দিয়ে এসেছে তাকে একদম ফুল মার্কস দিয়ে কীভাবে পার করিয়ে দিচ্ছে। মানে কি বলতে চাইছি যে পরীক্ষা বা এক্সাম প্রসেসটাতে প্রবলেম হয়েছে এবং সেই ক্ষেত্রে হাইকোর্টের প্রধান বিচারপতি থেকে শুরু করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও এই কথাটাই বলছেন যে টোটাল রিক্রুটমেন্ট প্রসেসেই কিন্তু ভুল রয়েছে। এবং এই রিক্রুটমেন্ট প্রসেস যদি ভুল থাকে তাহলে নিয়োগ প্রক্রিয়াটা কীরকম হয়েছে সেটা তো আমাদের কাছে প্রত্যেকের কাছে পরিষ্কার, কেননা আপনারা অভিজ্ঞ এবং দীর্ঘদিন ধরে কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম থেকেই বলুন বা নিজেরাই বলুন বিভিন্ন তথ্য সংগ্রহ করে আপনারা বুঝতে পারছেন। মেন কথা এটাই বলবো যে এসএসসির ক্ষেত্রেও যদি এই এক্সাম প্রসেস হয়, প্রথমে পরীক্ষার সময় ওএমআর সিট কার্বন কপি ক্যান্ডিডেটদের দিয়ে দেওয়া হলো, সেই সঙ্গে এই ওএমআর সিটগুলো বাড়িতে আনার পর নির্দিষ্ট টাইম পেরিয়ে যাওয়ার পরে প্রফেশনাল অ্যান্সার লিস্ট দেওয়া হলো যে কোনগুলো সম্ভাব্য উত্তর হতে পারে। সেক্ষেত্রে কমিশন একটা প্রফেশনাল অ্যান্সার লিস্ট দিল, কেননা সেটাই ফাইনাল নয়, প্রফেশনাল দেওয়া হয়েছে এবং সেটা মিলিয়ে দেখার পর যাদের যা অভিযোগ রয়েছে, দেখুন আমরা এখানে উল্লেখ করেছি অভিযোগ থাকলে তা জানানোর সুযোগ, এবং সেক্ষেত্রে সেই সুযোগটা থাকছে তাদের জন্য যাদের অভিযোগ রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু ফি দিতে হবে। দেখুন প্রাইমারি আপার প্রাইমারিতে হয়নি, প্রাইমারির ক্ষেত্রে হয়েছে, সেখানে 500 টাকা কখনো বা 1000 টাকা চাওয়া হচ্ছে ফি স্বরূপ। হ্যাঁ, চাওয়া হোক, হয়তো এটা নেওয়াটা ন্যায়সঙ্গত, কিন্তু মানে একটা যে সুযোগ দেওয়া হচ্ছে অভিযোগ জানানোর জন্য যে না এটা উত্তর হবে না,
আমাদের চ্যালেঞ্জ এটা উত্তর হবে, এবং সেক্ষেত্রে এক্সপার্টের দ্বারা বা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা কমিশন সেটাকে ভেরিফাই করে দেখছে যে ক্যান্ডিডেটের এই অভিযোগটা যুক্তিসঙ্গত কিনা। যদি যুক্তিসঙ্গত হয় তাহলে ক্যান্ডিডেটকে যে ফি জমা দিয়েছিল ক্যান্ডিডেট সেই ফিটা কিন্তু তাকে ফেরত দেওয়া হচ্ছে। এরকমও কিন্তু ব্যবস্থা যেহেতু প্রাইমারির ক্ষেত্রে থাকছে, তাহলে এসএসসির ক্ষেত্রে করতে অসুবিধে কোথায়? এবার দেখুন, প্রফেশনাল অ্যান্সার লিস্টের পর যে ক্যান্ডিডেটরা অভিযোগ জানালো সেই অভিযোগগুলো খতিয়ে দেখার পর যাদের অভিযোগগুলো সঠিক সেগুলোর মানে সেই সকল ক্যান্ডিডেটদের টাকা ফেরত দেওয়া হলো, তাদেরকে ধন্যবাদ স্বরূপ, এবং যাদের অভিযোগগুলো ভুল সেগুলোর টাকা ফেরত দেওয়া হলো না। ঠিক আছে, বেশ ভালো কথা। তারপরে একটা ফাইনাল অ্যান্সার লিস্ট পাবলিশ করা হলো। দেখুন, আমরা তীরচিহ্ন করে সেটাই দেখানোর চেষ্টা করেছি। এবারে এই ফাইনাল অ্যান্সার লিস্ট পাবলিশ করার পরে কিন্তু আর কোনো রকম অভিযোগ থাকছে না, কেননা প্রফেশনাল অ্যান্সার লিস্টে কিন্তু সেই সকল অভিযোগগুলো খতিয়ে দেখা হয়েছে, এবং এই ফাইনাল অ্যান্সার লিস্টের সময় কিন্তু ক্যান্ডিডেটরা বুঝতে পেরে যাচ্ছে যে তারা পরীক্ষার ফল প্রকাশের আগেই কত নাম্বার পেতে চলেছেন। ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি, কেননা সম্পূর্ণ ব্যাপারটা দেখুন 2022 প্রাইমারি টেটেও কিন্তু এরকমইভাবে হয়ে এসেছে, এবং সেই সঙ্গে এসএসসির ক্ষেত্রে যদি এটা হয় তাহলে কিন্তু কেস হওয়ার সম্ভাবনা একেবারে বলতে পারা যায় 99% আর কেস হওয়ার সম্ভাবনা থাকছে না। না হলে কিন্তু যেভাবে কমিশন পরীক্ষা নিচ্ছে যে নট কল ফর ভেরিফিকেশান আর কাউকে বলছে কল ফর ভেরিফিকেশান, এই যে ব্যাপারটা এটা কিন্তু ঠিক না। একটা ক্যান্ডিডেট যথেষ্ট পরিশ্রম করে যথেষ্ট সিরিয়াসলি কিন্তু এক্সাম দিচ্ছে, এবং সেই এক্সাম কিন্তু প্রতি বছর নয়, প্রতি বছর দুর্গাপুজোর মতো নয়। হ্যাঁ, শিক্ষামন্ত্রী যেভাবে বলেন যে প্রতি বছর দুর্গাপুজোর মতো কিন্তু নয়। দীর্ঘ 8 বছর পরে, কখনো বা 10 বছর পরে এই যে নিয়োগগুলো হচ্ছে, তারপরেও এই যে ছেলেরা বা ক্যান্ডিডেটরা পরীক্ষা দিচ্ছে, ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা দেওয়ার পর তাদেরকে ফল প্রকাশের সময় কি ওই কল ফর ভেরিফিকেশান, নট কল ফর ভেরিফিকেশান। এটা কেন? ফর্ম ফিল আপের সময় ডিটেলস তথ্য চাওয়া হচ্ছে, অথচ ক্যান্ডিডেটদেরকে যখন তথ্য দেওয়া হচ্ছে তখন শুধু নট কল ফর ভেরিফিকেশান, কল ফর ভেরিফিকেশান। এটা কি ঠিক কমিশনের ক্ষেত্রে? আপনারা নিজেরাই কমেন্ট করুন, আপনারা নিজেরাও নিজেদের অভিমত প্রকাশ করুন। এটা নিশ্চয়ই কখনো ঠিক নয়। আর এই জায়গাটা থেকেই কিন্তু প্রতিবাদ শুরু হয়েছে। কেন? তারা কত পেয়েছে সেটা জানালে অসুবিধে কোথায়? ওএমআর সিটে পরীক্ষা হচ্ছে, ওএমআর সিটের ফটোকপি অনলাইনে আপলোড দিলে অসুবিধেটা কোথায়? ফর্ম ফিল আপের সময় 50 টাকা বেশি নিক, ওই কাজ করতে যদি কর্মচারী লাগে তাদের বেতন স্বরূপ, তাদের পারিশ্রমিক স্বরূপ, ইন্টারনেটের খরচ স্বরূপ পারিশ্রমিক নিক, এক্সট্রা 50 টাকা নিক। কিন্তু তাই বলে একটা ক্যান্ডিডেট প্রচণ্ড পরিশ্রম করে প্রাণপণ জীবন লড়িয়ে, জান লড়িয়ে কিন্তু পরীক্ষা দেয়, তার প্রত্যুত্তরে কী পায়? কল ফর ভেরিফিকেশান। যদি কল ফর ভেরিফিকেশান হয় খুব ভালো, আর যার নট কল ফর ভেরিফিকেশান, ব্যাপারটা কী দাঁড়ালো? যে একজন ক্যান্ডিডেটকে যখন নট কল ফর ভেরিফিকেশান পাঠানো হচ্ছে, তার মানে তো এই নয় যে সে পরীক্ষা ভালো দেয়নি যার জন্য সে এরকম হয়ে গেল। তাকে দেখানো হোক যে সে 50-এর মধ্যে এত নাম্বার পেয়েছে, যার জন্য সে হয়তো 2-1 নাম্বারের জন্য সে কম পেল। তাতে করে কি হয়? ক্যান্ডিডেট বুঝতে পারে যে আমি 2-1 নাম্বারের জন্য কি 5 নাম্বারের জন্য এবারে পাশ করতে পারলাম না বা ইন্টারভিউ ডাক পেলাম না, তাহলে আমি পরের বারে আরও ভালোভাবে পড়াশোনা করে সেই জায়গাটা উতরানোর চেষ্টা করব। তো সেইটা তো থাকা উচিত। একজনকে বলে দিলাম কল ফর ভেরিফিকেশান, বাকিকে বলে দিলাম নট কল ফর ভেরিফিকেশান। এবার দেখা গেল ওদেরই মধ্যে কেউ খুব ভালো ছেলে, কেউ খুব কমা ছেলে। তাহলে এই যে ব্যাপারটা, সে ভালো ছেলেটাও নিজেকে কমার সঙ্গে তুলনা করছে, অনেকটা কিন্তু গুণাগুণটা কমে যাচ্ছে। তাই বলবো, প্রাইমারির ক্ষেত্রে যদি এটা করতে সক্ষম হয় তারা যে পদ্ধতিতে করে, এসএসসিরও উচিত প্রাইমারির কাছ থেকে কিন্তু সেই দরকার হলে প্রাইমারির চেয়ারম্যানের কাছে বা প্রাইমারির অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর কাছে বা যারা কন্ট্রোল করছেন বা অর্গানাইজ করছেন তাদের কাছে কিন্তু প্রয়োজনে তাদের কাছে ট্রেনিং নিয়ে, সেই পদ্ধতির ট্রেনিং নিয়ে কিন্তু নিজেদেরও এটা করা দরকার। জানি না গেজেটে হয়তো যদি পাবলিশড হয় গেজেট, কেননা এখনও পর্যন্ত কোনো রকম তো তার কোনো আভাসই পাওয়া যাচ্ছে না কমিশনের তরফে। কমিশন এখন নিজের অস্তিত্ব বাঁচাতেই এখন বিশেষ করে তৎপর মরিয়া হয়ে রয়েছে, কেননা যোগ্য অযোগ্য পৃথকীকরণ করা তাদের কাছে খুবই জটিল ব্যাপার, কেননা নিজে হাতে তদন্তের জিনিসপত্র, তদন্ত নয় পরীক্ষার জিনিসপত্র, তথ্য সব নষ্ট করে ফেলেছে। কিন্তু এখন সুপ্রিম কোর্টের চাপে পড়ে গিয়ে এখন সেইগুলো করতে তো একদম রাত দিন এক করে ফেলছি, অথচ তবুও সমাধান কতটা হবে, আদৌ হবে কি না সেটা তো আমাদের কাছে আর মাত্র সময়ের অপেক্ষা। 16 জুলাই এর পরেই আমাদের কাছে সেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এটা বলতে চাইছি যে নতুন করে নিয়োগের ক্ষেত্রে কিন্তু কমিশন একেবারেই তৎপর নয়, কোনো রকম সদিচ্ছাও দেখাচ্ছে না। তাহলে কমিশনের উচিত
যদি স্বচ্ছভাবে নিয়োগ করতে হয়, দুর্নীতিমুক্ত নিয়োগ করতে হয় এবং সেক্ষেত্রেও কোনো রকম কেসের হাত থেকে রক্ষা পেতে হয়, তাহলে কিন্তু 2022 থেকে শুরু করে 2023-এও কিন্তু দেখুন 2023-এ যে পরীক্ষা হয়েছে তার প্রফেশনাল অ্যান্সার লিস্ট পাবলিশ হয়ে গেছে। এখন কিন্তু সেই অ্যান্সার লিস্টের বিরুদ্ধে কোনো প্রশ্নের বিরুদ্ধে যদি ক্যান্ডিডেটের অভিযোগ থাকে, তার কিন্তু এখন অভিযোগ জানানোর জন্য আবেদন চলছে। অনেক ক্যান্ডিডেট আবেদনও করে ফেলেছেন, কেউ কেউ করছেনও। তো আমি বলতে চাইছি এসএসসির উচিত প্রাইমারির কাছ থেকে কিন্তু এই পদ্ধতিটা বা এই প্রসেসটা প্রয়োজনে ট্রেনিং নিয়ে শিখে নিয়ে সেইভাবেই কিন্তু এসএসসিকে পরিচালনা করা, এবং গেজেটেও কিন্তু সেইভাবেই আনা দরকার। এখনও গেজেট পাবলিশড হয়নি, সময়ের অপেক্ষা। গেজেট এলেই কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারবো, এবং থেকে বড় কথা এটাই, কিন্তু এই রাস্তা ছাড়া আর কোনো কিন্তু পথ নেই কমিশনের কাছে। কেননা এর আগে প্রায় বলতে পারে 5-7 বছর কি 10 বছর আগে এসএসসি কিন্তু মানে এই রকমই একটা প্রসেস আনতে চাইছিল, এবং সেক্ষেত্রে কিন্তু গুজরাট সরকার আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাছেও কিন্তু জানতে চেয়েছিল যে আপনাদের চেয়ারম্যানই বলুন কিংবা যারা কন্ট্রোল করছেন পরীক্ষা ব্যবস্থাটা, তো সেই তাদেরকে নিয়ে গিয়ে তাদের যে কমিশন শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা দপ্তর, সেখানে নিয়ে গিয়ে ট্রেনিং দিয়ে কিন্তু এই প্রসেসটাও তারা নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, এবং তারাও কিন্তু এগুলো করছে, এই পদ্ধতিতেই করছে, এবং এনসিটির রুলস অনুযায়ী কিন্তু এই পদ্ধতিতে করা ছাড়া উপায় নেই। এবং সেক্ষেত্রে ফাইনাল ফল প্রকাশ করা হলো, এবং সেই সঙ্গে যে পরীক্ষায় অরিজিনাল ওএমআর শিটে পরীক্ষা দিয়েছেন সেটার একটা ফটোকপি যদি আপনার ফল প্রকাশের সঙ্গে আপলোড দিয়ে দেওয়া হয়, পাশেই দিয়ে দেওয়া হয় একটা ফল প্রকাশ, আর তার পাশেই ওএমআর শিটও আপলোড দিয়ে দেওয়া হলো, যেমনটা ঠিক প্রাইমারির ক্ষেত্রে হয়েছে ঠিক এতেও যদি করা হয়, তাহলে কিন্তু আর কোনো রকম বেশি কোর্ট কেস ইত্যাদি কোনো ঝামেলা থাকার কথা নয়। হ্যাঁ, না হলে কমিশন যেভাবে ওই কল ফর ভেরিফিকেশান নট কল ফর ভেরিফিকেশান এরকম করে দিল, তাহলে কিন্তু কেসটা হওয়াটা যুক্তিসঙ্গত। কেমন এভাবে কিন্তু মানে প্রথমে ওএমআর কপি দিয়ে দেওয়া হলো, তারপরে প্রফেশনাল অ্যান্সার লিস্ট, তার বিরুদ্ধে যদি কোনো রকম কোনো প্রশ্নের বিরুদ্ধে অভিযোগ জানানো থাকে, তাহলে তারা দরকার হয় ফি দিয়ে তার অভিযোগগুলো জানান। যদি অভিযোগের যুক্তিসঙ্গত প্রমাণিত হয়, তাহলে তার ফিটা ফেরত দেওয়া হচ্ছে, খুব ন্যায় বিচার। এবং সেই সঙ্গে যাদের ভুল যুক্তি দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে টাকাটা রাখা হচ্ছে, কেননা এই পদ্ধতিটা পরিচালনা করার জন্য। এবং লাস্টে কিন্তু ফাইনাল অ্যান্সার লিস্ট পাবলিশ করা হচ্ছে, এবং তারপরেই কিন্তু ফল প্রকাশ করা হচ্ছে, এবং সেই সঙ্গে অরিজিনাল ওএমআরটি কিন্তু আপনাকে আপলোড করা হচ্ছে। অর্থাৎ আপনি পরীক্ষা দেওয়ার সময় যেমন কার্বন কপিটা সঙ্গে করে নিয়ে আসছেন, ঠিক একইভাবে কিন্তু অরিজিনাল ওএমআর শিটটা আপনার অ্যান্সারের সঙ্গে বা রেজাল্টের সঙ্গে কিন্তু দেখতে পেয়ে যাচ্ছেন। তাহলে আপনার কাছে যেমন একাধারে কার্বন কপিও রয়েছে, ঠিক একইভাবে কিন্তু অরিজিনাল ওএমআর শিটটাও কিন্তু আপনার কাছে থাকছে। অর্থাৎ টোটাল সিস্টেমটাই কিন্তু আপনাকেও দিচ্ছে, আবার কমিশন নিজের কাছেও রাখছে। অর্থাৎ প্রতিটা পরিস্থিতি কিন্তু বা প্রতিটা স্টেপই কিন্তু স্বচ্ছভাবে থাকছে। এই ব্যাপারটা হচ্ছে মেন কথা। আর এই পদ্ধতি যে কেবলমাত্র এসএসসিতেই নয়, পার্শ্ববর্তী যে পরীক্ষাগুলো আছে, দেখুন প্রাইমারি 2022 থেকে শুরু করে, সেই সঙ্গে মাদ্রাসা 2023, কেন মাদ্রাসার যে আরবিক টেট পরীক্ষাটা হয়েছে সেখানেও কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। পিএসসির যে গেজেট আসতে চলেছে সেখানেও কিন্তু এই পদ্ধতি রয়েছে। তো এইভাবে যদি করা হয় তাহলে কিন্তু এই প্রবলেমগুলো আর থাকে না। তো এই হলো মেন ব্যাপার। এবারে আপনাদের কিছু বলার থাকলে নিশ্চয়ই কমেন্ট করে জানাতে পারেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় আমরা থাকবো। সেই সঙ্গে ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে লাইক করবেন, প্রয়োজনদের সাথে শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করবেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন আজ আপাতত এই পর্যন্তই। নো মোর টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।